আওয়ামী লীগকে ব্যান করলে কি গণতন্ত্র বাংলাদেশে থাকবে? এটা এই জন্য দেখবেন ওই রণদীপ জয়সলের বক্তব্য এটা উঠে এসছে যে এইভাবে তো হবে না, ভারত আশাহত হয়েছে। এবং এই একটা জায়গাতে আমি আপনাকে বলতে পারি যে এই জায়গাটা যদি বিএনপি অ্যাড্রেস না করে, মানে তারেক সাহেবের সরকার, এবং কোনোভাবে এই জায়গা থেকে, এটা আমাদের লোকজনের ধারণা হয়েছে যে ভারত যাতে খলিল সাহেব আসলে এই প্রশ্নটা তুলতে পারে, তো তোলার আগেই এটা একটা ফেই অ্যাকাম্পলি, মানে হয়ে গেছে আর এটা নিয়ে আলোচনা হবে না, এই রাস্তা বন্ধ করার জন্য ইচ্ছা করে একেবারে তাড়াহুড়ো করে এই বিল পার্লামেন্টে এনে পাশ করানো হয়েছে। এটা মোটেই ভারত ভালো চোখে দেখছে না। কারণ ভারতের এখানে কিন্তু একটা জিনিস আপনাকে বলি আমি, যে ভারতের কিন্তু এইসব ব্যাপারে, বিশেষ করে ফরেন পলিসির ক্ষেত্রে, কিন্তু এমনি নিজেদের মধ্যে যতই গন্ডগোল, কংগ্রেস বিজেপি অমুক তমুক, এই জায়গাতে কিন্তু এরা সবাই এক। হ্যাঁ, আপনি লক্ষ্য করবেন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, ভারতের টাইমস অফ ইন্ডিয়া পত্রিকা দুবার একটা সার্ভে করেছিল যে ভারতের সাধারণ মানুষ কাকে বন্ধু বলে মনে করে সব থেকে বেশি। সেখানে প্রায় 60% বেশি লোকজন বলেছিল বাংলাদেশ, এবং এটা মূলত শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য। নিশ্চয়ই আজকে এই ধরনের জরিপ হলে এই রেজাল্ট আসবে না, মানে ইউনূস সাহেবের আমলে যা হলো। তো এই জায়গাতে একটাই বলার, যে ভারত এটা যে যতই ঘোষা করুক বাংলাদেশে কিছু করার নেই, ঐতিহাসিক কারণেই ভারতের সাথে আওয়ামী লীগের একটা সম্পর্ক, এটা মুক্তিযুদ্ধ 71 এইসবকে কেন্দ্র করে, এবং তারপরে এই বন্ধুত্বপূর্ণ যেটা ব্যাপার। কারণ বাংলাদেশে যত রাজনৈতিক দল, সেখানে আওয়ামী লীগই ভারতকে নিজেদের বন্ধু বলে মনে করে, ভারতও সেই জন্য বন্ধু বলে মনে করে। এখানে আমি আপনাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে অনেকেই অভিযোগ করে যে ভারত বাংলাদেশে আওয়ামী লীগের বাইরে কাউকে দেখে না। ভারত কিন্তু 2001-এ যখন বিজেপির গভর্নমেন্ট, অটল বিহারী বাজপেয়ী, তখন বিএনপি যখন ক্ষমতা আসলো, বিএনপির সাথে কিন্তু একটা সুসম্পর্ক ভারত গড়ে তোলার চেষ্টা করেছিল। আপনার নিশ্চয়ই স্মরণে আছে যে সেই সময় তারেক রহমান কিচ্ছু না, উনি সরকারেও নেই, উনি দলেরও কোনো দায়িত্বে ছিলেন না। হ্যাঁ, তখন উনি একটা ওই কি হাওয়া ভবন টবন আপনারা জানেন ওইসব করতেন। তো যাই হোক, সেই অবস্থায় ওনাকে দিল্লি টিল্লি এনে যথেষ্ট রেড কার্পেট টার্পেট ওনাকে করা হয়েছিল। উনি সে সময় দিল্লিতে এসছেন। উদ্দেশ্য ছিল যে তখনকার যিনি প্রথম ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, এই পোস্টটা তো বেশি দিন হয়নি, ব্রজেশ মিশ্র, উনি একটা কথা বলতেন অ্যাজ এ ডিপ্লোম্যাট, যে ইন্ডিয়া শুড নট পুট অল ইটস এগস ইন ওয়ান বাস্কেট, মানে এক ঝুড়িতে সব ডিম রাখা। তো বিএনপির সাথে ওরা একটা সম্পর্ক সেই সময় করার চেষ্টা করেছে, সেটা গোলমালটা কোথায় হলো? এবং তার জন্য কি ভারত দায়ী? মোটেই নয়। ভারত তারেক রহমানকে নিয়ে এসে এখানে কথাবার্তা ইত্যাদি আসা যাওয়া এটা শুরু হলো। এর মধ্যে দেখুন আপনার 10 ট্রাক অস্ত্রের ঘটনা ঘটলো। তো তখন ভারতের যারা লোকজন, তাদের মধ্যে মানে যারা ডিসিশন মেকার্স, জানি এই লোক তো বিপজ্জনক লোক, আমাদের সাথে কথা বলছে আর এইদিকে 10 ট্রাক অস্ত্র আনছে, সেগুলি আলফার কাছে যাবে, বাংলাদেশের জঙ্গিদের হাতে যাবে, যারা সবাই প্রায় ভারত বিরোধী। এর থেকে সম্পর্কটা খারাপ হলো। এবং তারপরে কংগ্রেস যখন ক্ষমতায় আসলেন, মনমোহন সিং, প্রণব মুখার্জিও তখন ছিলেন। প্রণব মুখার্জির সাথে মানে পুরনো কংগ্রেসের লোক, একটা আওয়ামী লীগের অন্যরকম সম্পর্ক, বাঙালি মানুষ বুঝতেই পারেন, শেখ হাসিনা বা শেখ পরিবারের সাথেও ব্যক্তিগত সম্পর্ক, প্রণব মুখার্জি, গণিকান্ত চৌধুরীদের সময়, সব মিলিয়েই একটা জায়গায় গিয়ে দাঁড়ালো যে না, আওয়ামী লীগ ক্ষমতায় এসছে, আমরা আওয়ামী লীগের সাথে ডিল করব। বিএনপির সাথে এই চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয়ে ভারতের ডিসিশন মেকারদের মধ্যে, বিশেষ করে যারা গোয়েন্দা বিভাগের লোকজন বা ফরেন মিনিস্ট্রিতে, যে না, লেটস ফরগেট ইট, আওয়ামী লীগ আছে, হ্যাঁ, ওই দিল্লিতে যা বলে শেখ হাসিনা, শুধু বহেনজি হ্যাঁ তো ঠিক হ্যাঁ, চলো বাকি সব ছোট। এখন এইখানে আজকে যেটা বিএনপির সাথে ইন্টারাকশন, এটা অনেকটা ফরম্যাটটা হচ্ছে মন্দের ভালো, যে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত, এই জায়গাতে জামাতের চাইতে বিএনপির সাথে আমরা ডিল করি, এবং যাতে আউটরাইট দেশটা ফান্ডামেন্টালিস্টদের হাতে চলে না যায়, এরকম একটা, মানে এটা দিল্লির লোকজনের ধারণা বা বক্তব্য। এখন এই জায়গাতে দাঁড়িয়ে আওয়ামী লীগকে মাঠে ফিরিয়ে না আনতে পারলে, বাংলাদেশে একদিকে বিএনপি একদিকে জামাত, এই টাইপের ব্যাপারটা ভারত মোটেই ভালো চোখে দেখছে না। কারণ জামাতকে মোটামুটি আমাদের যারা লোকজন আছেন দিল্লিতে, বিশেষ করে অজিত ডোভালের মতো লোকজন, পুরনো মানে অফিসার, ইন্টেলিজেন্সের লোক, এরা জামাত মানে পাকিস্তান, এরকম একটা ধারণা এদের আছে।
ভুল শুদ্ধর মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু এই ধারণা একটা আছে। এই জন্য আওয়ামী লীগকে মানে মাঠে ফেরত আনতে হবে, এই ব্যাপারে ভারতের একটা ব্যাপার আছে। এবং এই ব্যাপারে এই যে হঠাৎ করে পার্লামেন্টের ডিসিশনটা হলো, এটা ভারত মোটেই ভালো চোখে দেখেনি। মানে একদিকে তুমি সাহায্য চাইবে, আপনি দেখুন দিল্লিতে খলিল সাহেব আসলেন, সাথে হুমায়ুন সাহেব, এরা আসলেন। একদিকে বাংলাদেশ, মানে বাংলাদেশ ফরেন মিনিস্ট্রির বিবৃতিগুলি আপনি দেখুন, একদিকে বলা হচ্ছে ইট ওয়াজ এ স্টপ ওভার, মানে মরিশাস যাওয়ার পথে এখানে তারা কিছুক্ষণের জন্য মানে থেকেছেন, স্টপ ওভার করেছেন। আরেকদিকে বলা হচ্ছে ভারতের যাদের সাথে কথা হয়েছে, আমাদের পররাষ্ট্রমন্ত্রীর মানে ব্যাপক আলোচনা হয়েছে, অনেক ইস্যু তোলা হয়েছে। একটা স্টপ ওভার যদি হয় তাহলে এত সব ব্যাপার, বিএসএফ এর বর্ডারে ভূমিকা, হ্যাঁ, থেকে শুরু করে শেখ হাসিনার প্রত্যাবর্তন, মানে সব আলোচনাই হয়েছে, অথচ এটা স্টপ ওভার। তো কি মানে কোনটা সত্যি আপনি বলুন? আপনি বলুন যে স্টপ ওভার যদি হয় তাহলে এত সব আলোচনা কি একটা স্টপ ওভার ভিজিটে সম্ভব হয়? স্টপ ওভার হলে তো একটা আসলেন, একটা কার্সি কল হলো, একটু চা পানি খাওয়া হলো, বাস, দ্যাটস ইট। একটা শুভেচ্ছা বিনিময় হলো, হ্যাঁ, বড় জোর একটা ইনভিটেশন যে প্রধানমন্ত্রীকে দেশে আসার, যেটা ধরুন মোদী নেপালের প্রাইম মিনিস্টারকেও করেছে, এরকম একটা ব্যাপার হয়তো তারেক সাহেবের ক্ষেত্রেও, যে ইন্ডিয়াতে আসুন, আমরা কথাবার্তা বলি ইত্যাদি। তো এইটা স্টপ ওভার ভিজিট। আবার একদিকে বলা হচ্ছে, আরেকটা জিনিস আমাকে বলুন তো, প্রধান পররাষ্ট্রমন্ত্রী আসলেন, পররাষ্ট্র উপদেষ্টাও আসলেন সাথে, এখন এরা এসে এখানে আমাদের ফরেন মিনিস্টারের সাথে কথা বলবে স্বাভাবিক। যেহেতু ভারতের নিয়ার অ্যাব্রড, যেটা মানে ভারতের প্রতিবেশী এলাকাগুলোতে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটা বিরাট ভূমিকা আছে, তাই জন্য সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালের সাথে কথা বললেন স্বাভাবিক। পেট্রোলিয়াম মিনিস্টারের সাথে এটা কেন কথা বলতে গেল? নিশ্চয়ই তাহলে পেট্রোলিয়াম মিনিস্টারের সাথে গিয়ে তো অন্য কিছু আলোচনা হবে না। তার মানে বাংলাদেশে যে একটা ম্যাসিভ জ্বালানি ক্রাইসিস হয়েছে এবং হতে যাচ্ছে আরো, মানে কি বলে আপনার মধ্যপ্রাচ্যে, পশ্চিম এশিয়ায় যুদ্ধের ফলে যে ব্যাপক একটা জ্বালানির সংকট আসছে, তো তার জন্য ভারতের শরণাপন্ন হচ্ছেন বাংলাদেশ সরকার। তার জন্য পেট্রোলিয়াম মিনিস্টারের সাথে আলাদা করে সময় চেয়ে তার সাথে কথাবার্তা বলার ব্যাপার আছে। এখানে ভারতে যেটা ফিলিং এই ভিজিটের পরে, আমি আপনাকে বলতে পারি যে বিশেষ করে এই যে আওয়ামী লীগকে ধুম করে ব্যান করে দিয়ে তারপরে খলিল সাহেব ইন্ডিয়াতে আসলেন, যাতে এটা নিয়ে আর আলোচনার কোনো স্কোপ না থাকে, এটা ফেই অ্যাকাম্পলি, মানে ইটস অলরেডি ডান, এটা ভারত মোটেই ভালোভাবে দেখেনি। এটা বিজেপির সরকার তারা তো ভালোভাবে দেখেনি, এটা কংগ্রেসও ভালোভাবে দেখেনি। কারণ আওয়ামী লীগের ক্ষেত্রে মোটামুটি বিজেপি, কংগ্রেস, ভারতের অন্যান্য দলগুলি একই লাইন, কিন্তু আওয়ামী লীগকে তারা বন্ধু হিসেবে দেখে। এবং সরি, আপনি কিছু প্রশ্ন করছিলেন? বলছিলাম, রাইট। হ্যাঁ, ওকে। সো এই জায়গাতে কিন্তু মানে বলতে পারেন যে খানিকটা ভারতে একটা ফিলিং, মানে ভারতের নেতৃস্থানীয়দের মধ্যে একটা আশাহত ব্যাপার, যে এই লোকের সাথে আমরা বন্ধুত্ব করে ভালোভাবে একটা সম্পর্ক তৈরি করার কথা ভাবলাম, কিন্তু প্রথমেই যে কাজটা করলো সেটার থেকে ভালো সম্পর্ক হওয়া কতটা সম্ভব সেটা নিয়ে প্রশ্ন। আর একদিকে আপনি এই সাহায্য চাইছেন, ওই সাহায্য চাইছেন, আপনাকে জ্বালানি থেকে শুরু করে অন্য যা যা সমস্যা আপনি পড়েছেন তার জন্য ভারত আপনাকে উদ্ধার করবে, আর তারপরে আপনি বলবেন যে আমার দেশের আভ্যন্তরীণ পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতের সাথে বেশি কিছু করা আমাদের পক্ষে মুশকিল। অর্থাৎ এই জামায়াত ইসলামী বা এনসিপির ওই টোকাইদের কথা চিন্তা করে, আমি ওই টোকাই বলছি কারণ এরা যা মানে কাজকর্ম করেছে সেটা তো খুব যে ভালো কিছু সেটা বলার কোনো কারণ। তো আপনি এদের কথা শুনবেন, এদের কথায় ভারতের সাথে, অথচ এরা স্লোগান দেবে দিল্লি না ঢাকা। তারপরে যেই ফ্রেন্ডশিপ পাইপলাইন শেখ হাসিনার আমলে হওয়া নিয়ে শেখ হাসিনাকে তুলোধুনো করেছে এরা, আজকে তো সেই ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়েই 5,000 মেট্রিক টন ডিজেল আসছে বাংলাদেশে জ্বালানি সংকট থেকে উদ্ধার করার জন্য। তো তোমাকে আমি উদ্ধার করবো আর তুমি 2 বেলা আমায় খিস্তি করবে, এটা কি করে হয় ভাই? এক হাতে তো তালি বাজে না, এটা তো নিশ্চয়ই আপনি স্বীকার করবেন। আই নো। তো দাদা, আমি পরের প্রশ্নে চলে যাই। সেটা হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের সরাসরি হস্তক্ষেপ করে
এবং তারা তাদের এজেন্ট ডক্টর ইউনূসকে বসিয়ে এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নন ডিসক্লোজার রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট করে, যেটাকে অনেকে গোলামের চুক্তি হিসেবে দেখছেন। কেননা আমাদের এখন জ্বালানির জন্য আমরা ইন্ডিপেন্ডেন্টলি কোনো দেশের কাছে যেতে পারছি না ভারত ছাড়া। যেখানে আমরা যেতে চাচ্ছি সেখানে আমাদের আমেরিকার অনুমতি লাগছে। রিসেন্টলি খলিল সাহেব আমেরিকার অনুমতির জন্য প্রার্থনা করেছেন আমরা যাতে অন্য দেশ থেকে তেল কিনতে পারি। আপনি হয়তো জানেন যে ইতিমধ্যে অস্ট্রেলিয়া আপনার সিঙ্গাপুর ভ্রমণ করেছে, ব্রুনেই ভ্রমণ করেছে, মালয়েশিয়া ভ্রমণ করছে অল্টারনেটিভ ভাবে তেল পাবার জন্য। কিন্তু বাংলাদেশ কিন্তু কোথাও যেতে পারছে না এই নন ডিসক্লোজার রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্টে সাইন করার কারণে। তো এই এগ্রিমেন্টে অনেক কিছুই থাকবে যেটাতে বাংলাদেশ ভারত সম্পর্কে এটা প্রভাব ফেলবে। বাংলাদেশ সামরিক সরঞ্জাম হতে শুরু করে অনেক কিছুই আমেরিকার অনুমতি ছাড়া কিনতে পারবে না। তো সেক্ষেত্রে এই বিষয়ে ভারতের অবস্থান কি বলে মনে হয় আপনার এই এগ্রিমেন্টের? না, ভারত এটাকে মোটেই ভালো চোখে দেখে না, এবং এটা বাংলাদেশের মানুষও নিশ্চয়ই ভালো চোখে দেখবে না। কারণ নন ডিসক্লোজার ব্যাপারটা হবে কেন? আমি আপনার সাথে একটা চুক্তি করতেই পারি, আমি কারোর সাথে একটা চুক্তি করতে পারি, সেটা নন ডিসক্লোজার হবে কেন? সেটা তো নন ডিসক্লোজার তখনই হবে যখন আমার অনেক কিছু লুকাবার আছে, আমি যেটা দেশের মানুষকে জানতে দিতে চাচ্ছি না। হ্যাঁ, দেখুন, ভারত তার গোয়েন্দা বিভাগ আছে, ভারত ঠিকই খবর বার করে দেবে যে কি চুক্তিতে কি হয়েছে, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ তো সেটা পারবে না। তো বাংলাদেশের সাধারণ মানুষ এখন, ইউনূস সাহেব অবশ্য কারো ভোটে নির্বাচিত না, ইউনূস সাহেবকে তার আমেরিকার বাপরা বসিয়েছিল এখানে, হ্যাঁ, এবং উনি তাদেরই স্বার্থ সিদ্ধি করেছেন আর নিজে টাকা পয়সা লুটপাট যা করার তো করেছেন। হ্যাঁ, তার ফল তো বাংলাদেশের মানুষ দেখছেন। আপনার টিকা ফিকা কোনো ব্যাপার নেই, ভ্যাকসিনেশন প্রোগ্রাম বন্ধ, হ্যাঁ, বাচ্চা ছেলে সব হামে মারা যাচ্ছে ছেলেমেয়েরা। ইউনূসের তো এইসবে কিছু আসে যায় না। ইউনূস লুটপাট করতে হলে নিজের টাকা পয়সা করতে পারলে পরে উনি খুশি, এবং এর জন্য উনি দালালি করতে প্রস্তুত। উনি আমেরিকার মেটিকুলাস ডিজাইনের একটা অংশ। দেখুন, এখানে একটা ব্যাপার আমি বলতে বাধ্য হচ্ছি যে 2024-এর মার্চ এপ্রিল থেকেই কিন্তু ভারত মানে এটা গন্ধ পেয়েছে যে এখানে আমেরিকান ডিপ স্টেট সক্রিয় হয়েছে, এবং আমেরিকান ডিপ স্টেট এখানে একটা বড় কিছু ঘটাতে যাচ্ছে। বড় কিছু মানে কি? আমেরিকানরা তো কোথাও ভালো কিছু করে না, গন্ডগোল করে, সরকার ফেলে। এই যে ইরান নিয়ে আজকে এদের গন্ডগোল, তো 53 সালে ইরানের ডেমোক্রেটিকলি ইলেক্টেড গভর্নমেন্টকে কে ফেলেছিল? এই আমেরিকানরা ফেলেছিল, সিআইএ, মোসাদেককে। আমেরিকানরা বঙ্গবন্ধু হত্যার পেছনে আমেরিকানরা পুরোপুরি ভাবে দায়ী। এটা তো আমার কথা নয়, আমার বন্ধু লরেন্স লিফশুলস এর বই যদি আপনি দেখেন, বাংলাদেশ দ্য আনফিনিশড রেভলিউশন, সেখানে পরিষ্কার ভাবে উনি লিখেছেন যে তখন সিআইএ এর যে স্টেশন চিফ ছিল ঢাকাতে, ফিলিপ চেরি, তার যে বিরাট ভূমিকা এই বাংলাদেশের সেনাবাহিনীর এইসব উচ্চিংড়ে অফিসাররা যারা কুতে ইনভলভ ছিল, যারা বঙ্গবন্ধু হত্যাতে ইনভলভ ছিল, তাদেরকে কিভাবে টাকা পয়সা পর্যন্ত দেওয়া হয়েছে ওই বাংলাদেশ বেতারের কনফারেন্স রুমে বসে, মানে এগুলি জানা। দিস আর অল হিস্ট্রি, দিস ইজ অল ওয়েল নোন। তো ভারত এই ব্যাপারে কিন্তু যথাযথ ওয়ার্নিংও দিয়েছে, ওয়ার্নিংও কিন্তু দিয়েছিল। এখন যে কোনো কারণেই হোক, খানিকটা আত্মতুষ্টিতে 15 বছর ক্ষমতায় আছি, 16 বছর ক্ষমতায় আছি, মানে ব্যাপারটা যথেষ্ট গুরুত্বের সাথে আমি বলতে বাধ্য হচ্ছি। শেখ হাসিনা বা তার আশেপাশে যারা ছিলেন তারা দেখেননি। আর শেখ হাসিনার আশেপাশে কিছু লোকজন, তাদের কিন্তু ইনফিলট্রেট করানো হয়েছিল। আপনি যে নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনের কথা কিছুক্ষণ আগে বললেন, ইন্ট্রোডিউস করার সময় পুরো ডিসকাশনটা, এই নর্থ ইস্ট নিউজে এই চন্দন নন্দী কিন্তু লিখেছিল যে শেখ হাসিনার খুব কাছের 3 জন লোক কিন্তু আমেরিকান ডিপ স্টেটের লোক। এবং এটা উনি, মানে আমার সাথে চন্দনের ছোট ভাই বড় ভাই সম্পর্ক। চন্দনের স্বর্গীয় পিতা রয়ের ডেপুটি চিফ ছিলেন, খুব নামকরা অফিসার ছিলেন। হ্যাঁ, টাঙ্গাইলে বাড়ি এদের আদি বাড়ি, এবং বাংলাদেশ নিয়ে আমাদের যেরকম একটা সেন্টিমেন্ট এই ব্যাপারে চন্দন। তো চন্দন বলেছে আমি এটা লিখছি, যদি কারো সাহস থাকে তাহলে প্রতিবাদ করুক, আমি জামা প্যান্ট খুলে ফেলবো। যাই হোক, জামা প্যান্ট খোলার ব্যাপারে যাচ্ছি না, কিন্তু মানে আমেরিকান ডিপ স্টেট যখন এই ধরনের অপারেশন করে না, ওরা শুধুমাত্র আপনার দুশ্মনদের না, আপনার ঘরের ভেতরেও তারা ঢোকার চেষ্টা করে। বিশেষ করে আপনার কি রিয়াকশন হবে, আপনার ঘরের ভেতরে আপনার দুর্বলতাগুলি জানার চেষ্টা করে। তো সেখানেও কিছু লোকজন ছিল। যাই হোক, তার মধ্যে না গিয়েও আমি বলতে পারি যে যখন ফাইনালি ব্যাপারটা ঘটলো, খুব শেষ মুহূর্তে ইন্টারভেন করে নেত্রীকে বার করে আনা হয়েছিল, সেগুলি আপনিও জানেন, আমিও জানি কিভাবে কি হয়েছে। কিন্তু আজকে এটা পরিষ্কার যে যেভাবে ওখানে আন্দোলনটা করা হয়েছে ওটা মেটিকুলাস ডিজাইন, ইউনূস সাহেব নিজেই স্বীকার করেছেন। একেবারে
বিল ক্লিন্টনকে পাশে দাঁড় করিয়ে, যে এবং এই ভেটিকুলাস ডিজাইনের মধ্যে কিছু রিটায়ার্ড আর্মি অফিসার থেকে আরম্ভ করে এইসব লোকজন সব ইনভলভ ছিল। আজকে এগুলি খুব জলের মতো পরিষ্কার, এবং এখন এরা আছে ইকবাল করিম ভুঁইয়া, ব্রিগেডিয়ার আজমি, হ্যাঁ, তারপরে ওই কর্নেল হাসিন, এরা খুব কাঁপিয়ে বেড়াচ্ছে। এরাই কিন্তু এই ধরনের অ্যাকশন গুলি করিয়েছে, যাতে করে লোকের রাগ পুলিশের উপর যাবে, কিন্তু যারা মারা গেছে তাদের মাথায় পেছনে গুলি লাগছে কেন? পুলিশ গুলি করলে তো বুকে গুলি লাগবে, কপালে গুলি লাগবে, মাথার পেছনে কেন গুলি লাগবে? এই প্রশ্নটা, এবং এমন বোরের গুলি যে বোর ইজ নট ইস্যুড টু বাংলাদেশ সিকিউরিটি ফোর্সেস 7.62, যে কথাটা তুলে শাখাওয়াত সাহেব নিজেই বিপদে পড়ে গেলেন, ওনাকে হোম থেকে সরিয়ে কি ওই পাট ফাট ওইসবের মধ্যে পাঠিয়ে দেওয়া। তো যাই হোক, একটা জিনিস এখন পরিষ্কার, যে শেখ হাসিনার পতন যেটা ঘটলো সেটা কোনো বিরাট স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন এটাকে দেখানো হয়েছে। ইট ওয়াজ গিভেন দ্য শেপ অফ এ পপুলার মুভমেন্ট, অ্যাকচুয়ালি এ মেজর রেজিম চেঞ্জ অপারেশন। যেই ধরনের রেজিম চেঞ্জ অপারেশন আমেরিকা বিভিন্ন জায়গায় করছে, বিভিন্ন কায়দা, এক এক জায়গাতে এক এক রকম করছে। ভেনিজুয়েলাতে একরকম হয়েছে, ইরানে একরকম চেষ্টা হয়েছিল, ইরানে এখনো সফল হয়নি। তো এখানে যেটা বলার সেটা হচ্ছে এই ব্যাপারটা ভারত জানতো, এবং এইখানে তারপরে ইউনুসের আশা এবং ইউনুসের আমেরিকার সাথে মিলে যে কাজকর্ম, তাতে মোটেই ভারতের খুশি হওয়ার তো কোনো কারণ নেই। এবং এর জন্য বেশ কিছু পদক্ষেপ রয়েছে, আপনি চোখের সামনেই দেখতে পাচ্ছেন, যাতে করে দু দেশের সম্পর্ক নষ্ট হয়েছে। ইউনুসও নানা রকম উল্টোপাল্টা কথা, 7 সিস্টার্স ইত্যাদি বলেছে। আর ভারতের তরফ থেকেও কিছু কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যেগুলি শেখ হাসিনার সময় নেওয়া হয়েছিল, যার সুফল বাংলাদেশের ইন্ডাস্ট্রি, বিশেষ করে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ভারতের বন্দর ব্যবহার করে এক্সপোর্ট করতে পারতো। সেই জিনিসগুলি গন্ডগোল করেছে। কেন, একটা জিনিস হয় কি, যে আমি এটা গিভ এন্ড টেক, তো এই গিভ এন্ড টেক এর ক্ষেত্রে আমি তোমার ব্যবস্থা করব, তুমি বিপদে পড়লে তোমাকে উদ্ধার করবো, তোমাকে বিদ্যুৎ, তোমার জ্বালানি, আর তুমি দুই বেলা আমাকে খিস্তি করবে, ভারতীয় সম্প্রসারণবাদ, ভারতের অমুক, ভারতের তমুক, এত ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করাবে। হ্যাঁ, এইসব জিনিস হলে ন্যাচারালি। তো এখানে একটা জিনিস বাংলাদেশের মানুষ নিশ্চয়ই এখন বোঝে, যে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে, ভারতের সাথে সম্পর্ক ভালো থাকলে দু দেশেরই লাভ। ভারতেরও লাভ, ভারতের যে লাভ ক্ষতি কিছু তা তো না, ভারতেরও প্রচুর লাভ। ভারতেরও একটা নর্থ ইস্টে সিকিউরিটি ইত্যাদি নিয়ে ভারতের টেনশন কম থাকে। হ্যাঁ, আর বাংলাদেশেরও লাভ। দেখুন, বাংলাদেশে আমি আপনাকে একটা কথা বলি, এই যে ভিসা টিসা নিয়ে যে গন্ডগোলগুলি হলো, ভারতের ভিসা অফিসে অ্যাটাক ফ্যাটাক হওয়ার পর থেকে ভিসা দেওয়া, এতে সব থেকে বেশি ক্ষতি কার হচ্ছে বলুন তো? যাদের অনেক টাকা আছে, এই বড় বড় বিএনপির নেতারা, আমি জানি এই মুহূর্তে কয়েকজন তো এর মধ্যেই সিঙ্গাপুর ট্যুর গেছেন, ওইসব এলিজাবেথ হসপিটাল, এদের কথা ছেড়ে দিন, এদের টাকা পয়সা। বাংলাদেশে যারা সাধারণ মানুষ, দেশের চিকিৎসা যখন ঠিক মতো না হয়, তারা কোথায় যায়? চলো মিয়া ইন্ডিয়াতে যাই, তাই তো, কলকাতায় যাই। প্রথমে বলে চলো ক্যালকাটায় যাই, তারপরে কলকাতায় সুবিধা না হলে ভেলোর যাই, অমুক যাই। এই জন্য এই ভেলোর টেলোর দক্ষিণ ভারতে, মানে একেবারে দক্ষিণ ভারতের এইসব জায়গা তো এখন গিয়ে দেখবেন যে বাঙালি রেস্টুরেন্ট হয়ে গেছে, এত বাংলাদেশের লোক যায়। এটা লাভ কার হচ্ছে? এটা লাভ কার হচ্ছে? ইন্ডিয়ান হেলথ ইনফ্রাস্ট্রাকচার ইজ ইউজড বাই বাংলাদেশ পিপুল। তা আমরা এটাকে খারাপ ভাবে দেখিনি। বন্ধু রাষ্ট্র বিপদে পড়েছে, আসবে। আমি নিজেই কত লোকের মেডিকেল ভিসা করেছি, কত লোকের এখানে চিকিৎসা ব্যবস্থা করেছি, তার কোনো হিসেব নেই। এগুলি আমরা বন্ধু হিসেবে দেখেছি। আরে দাদা ভেসালে পড়ছি, আরে আয় পড়ো। আমি সেদিনও এখানে কিছু ছেলে পেলে আছে, একজনের পায়ে গুলি লেগেছিল, আওয়ামী লীগের ছেলে, তার এখানে অপারেশন পর্যন্ত করেছে। যাই হোক, এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে, দু দেশের মধ্যে বন্ধুত্ব থাকলে এটা দু দেশের জন্যই মঙ্গলময়। এটা বাংলাদেশের সাধারণ মানুষ আশা করি বোঝে। একটা ভেস্টেড পলিটিক্যাল ইন্টারেস্ট তারা হইচই করে। এখন সার্জিস আলম তার বাবাকে চিকিৎসা করাতে কোথায় আনছে ভাই? তুমি চীনে যাও, পাকিস্তানে যাও, ওই আপনাদের, ও তো আবার নিজেকে ডাক্তার বলে, কত বড় রাস্কেল একটা ডাক্তার হয়ে বলে যে পাকিস্তানের ট্রিটমেন্টের জন্য যাও। পাকিস্তানে আজকের খবর, পাকিস্তানের মিডিয়ার খবর, যে একই সিরিঞ্জ দিয়ে 3-4 জনকে ফোটানোর ফলে ব্যাপকভাবে ওখানে HIV ছড়িয়ে পড়েছে। দিস ইজ পাকিস্তান। এই পাকিস্তানে গিয়ে ওই পিনাকিনা কে আছে, ওই প্যারিসে বসে চেঁচামেচি করে, সে বলছে যে ভারতে যাওয়ার দরকার নেই, পাকিস্তানে চিকিৎসার জন্য যাও। তো এগুলি আজে বাজে কথা বলার তো একটা লিমিট থাকে সবকিছুই। পাকিস্তানের লোক ইন্ডিয়াতে চিকিৎসা করতে আসে, আমার বন্ধু বান্ধব আছে, তো পাকিস্তানে চিকিৎসা করতে যাবে।
চীনে যাও চিকিৎসা করতে যাও, ওই ইয়েস নো ভেরি গুড এর বেশি তো কিছু বুঝবে না। তো কি চিকিৎসা করবে, কার কথা কে বুঝবে, কি চিকিৎসা হবে, গিয়ে করাও, অসুবিধা নেই তো। প্রশ্নটা হচ্ছে এখানে যে এই গন্ডগোলগুলি করে একটা ভেস্টেড ইন্টারেস্ট বাংলাদেশে আছে, হ্যাঁ, তাদের এটা তাদের সুবিধার জন্য তারা এই গন্ডগোল, তাদের রাজনীতিটাই ভারত বিরোধিতার উপর দাঁড়িয়ে আছে। আসলে মূলত হচ্ছে আওয়ামী লীগ। দেখুন একটা ব্যাপার আমার পরিষ্কার এখানে বক্তব্য, আওয়ামী লীগ আনপপুলার হয়ে গেছে, আওয়ামী লীগ কোনো ফ্যাক্টর নেই। হুমায়ুন সাহেব আসার আগের দিনও বলছে আওয়ামী লীগ কোনো ফ্যাক্টর, তো ফ্যাক্টর না তো আওয়ামী লীগকে ইলেকশন করতে দাও না, ফেয়ার ইলেকশন হোক, দরকার হলে ইউনাইটেড নেশনস এর অবজারভার ইলেকশন করো, কোনো আপত্তি নেই। আওয়ামী লীগকে ইলেকশন করতে দিতে ভয়টা কোথায়? তার মানে এরাও খুব ভালো করে জানে যে ফেয়ার ইলেকশন হলে আজকের বাজারেও আওয়ামী লীগ ক্ষমতা আসবে। এই বাজারে হয়তো 250 সিট পাবে না, কিন্তু এই বাজারেও আওয়ামী লীগ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মেজরিটি পাবে। বিশেষ করে আওয়ামী লীগ যদি সঠিক ক্যান্ডিডেট দেয়, ওইসব আজে বাজে ব্যবসায়ী ওইসব না, কিন্তু যারা একেবারে মনোপ্রাণ দিয়ে আওয়ামী লীগ করে। দেখুন আওয়ামী লীগের হক সাহেব ট্র্যাডিশনাল লিডারশিপটা কি, এই বাংলাতেও তাই ওই বাংলাতেও তাই, দুই বাংলাতেই মিডল ক্লাস লিডারশিপ। তো যে প্রফেসর, মাস্টার মশাই, উকিল, মানে যাদের টাকা নেই কিন্তু সোশ্যাল প্রেস্টিজ আছে, যাদেরকে মানুষ মানে মুরব্বী বলে মনে করে, এই সব লোকই তো আওয়ামী লীগের ট্র্যাডিশনাল লিডার। এরা আওয়ামী লীগকে ধরে রেখেছে, যুদ্ধ হয়েছে, এরাই লিডারশিপ দিয়েছে। যেটা গন্ডগোল হলো কিছুদিন পরে, কিছু এই ফোরে ব্যবসায়ী টাকা পয়সা দিয়ে, এদের টাকা পয়সা আছে, এরা নমিনেশন, এরাই সর্বনাশ হয়েছে আওয়ামী লীগের। যাই হোক, তার মধ্যে আমি যাচ্ছি না, আওয়ামী লীগের নিশ্চয়ই কিছু তো দুর্বলতা ছিল যার জন্য আওয়ামী লীগ এই ধরনের আন্দোলন ঠেকাতে পারেনি অনেক, এর মধ্যে আমি যেতে চাইছি না। কিন্তু একটা ব্যাপার খুব পরিষ্কার, সেটা যে আজকের বাজারেও যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় এবং আওয়ামী লীগ যদি ঠিকঠাক তৃণমূল স্তরে জনপ্রিয় ক্যান্ডিডেট দেয়, আওয়ামী লীগ আজকের বাজারেও ফ্রি ইলেকশন হলে ইলেকশন জিতবে। আমি এটা লিখে নিতে, যারা বলে যে আওয়ামী লীগের কথা এখনো যারা বলছে তাদের কি মানসিক অসুস্থতা, যারা এটা বলে তাদের সমস্যা আছে। আর এটা যদি না হয়, তুমি ইলেকশন করতে দিতে ভয় পাচ্ছ কেন? আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ যদি ভোট না দেয়, 10টা ভোট না দেয়, সেটা মানুষ দেবে না, তখন ইট উইল বি প্রুভড যে আওয়ামী লীগ ইজ আনপপুলার। কিন্তু সরি, আমরা অ্যাবসলিউটলি এই যে সামনে স্থানীয় সরকার নির্বাচন আসছে, সেখানেও যাতে আওয়ামী লীগ অংশ নিতে না পারে সেজন্য আইন করে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধ করলো বিএনপি। আরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, আর এদিকে কি করছে জানেন? আমার কাছে তো খবর আছে, কারণ আমার তো এখানে প্রচুর, বিশেষ করে আপনাদের তৃণমূলের লোকজন, ওই অমুক যুবলীগের জেলার প্রেসিডেন্ট, জেলার সেক্রেটারি, এই টাইপের প্রচুর লোকজন। আমার তো বাংলাদেশের যোগাযোগটা শুধুমাত্র 1-2 সিনিয়র লিডার, মানে আমাদেরও আমি বলতে বাধ্য হচ্ছি, ধরুন ইন্ডিয়ারও অনেক ডিপ্লোম্যাট যায় ওই ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, এর বাইরে তাদের যোগাযোগ। আমরা ইস্ট বেঙ্গল অরিজিনাল লোক, আমি ব্রাহ্মণবাড়িয়ার পোলা, আমাদের বাংলাদেশে আমি চাকরি করেছি, প্রচুর যোগাযোগ। এইসব লোক আসে। বিএনপি যেটা করছে কি জানেন, বিএনপি আওয়ামী লীগের উপর থেকে ব্যান্ডটা তুলছে না, কিন্তু আওয়ামী লীগের ইন্ডিভিজুয়াল লিডারদের বলছে তোমাদের পার্টি শেষ, তোমরা এসে আমাদের জন্য কাজ করো। কেন? দে ওয়ান্ট আওয়ামী লীগ ক্যাডার টু ওয়ার্ক ফর দেম সো দ্যাট দে ক্যান ফেস জামাত। বুঝতে পেরেছেন? মানে আওয়ামী লীগকে আসতে দেব না, শেখ হাসিনাকে আসতে দেব না, বড় নেতাদের আসতে দেব না, কিন্তু আওয়ামী লীগের যে তৃণমূল স্তরের যারা খুব কমিটেড ক্যাডার, তাদেরকে ভুজুং ভাজুং দিয়ে এই মিয়া তোমার উপরে মামলা তুলে নিব, তোমার এটা তুলে নিব, তোমার বিরুদ্ধে ওইটা তুলে নিব, এইসব করে এদেরকে নিজেদের কাজে লাগানোর চেষ্টা করছে। রাইট, এটা আমি তথ্য পেয়েছি। জি, এটা সত্য। জি দাদা, আমি পরবর্তী প্রশ্নে চলে যাই। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন হয়, বিশেষ করে প্রথম কিছু মাস দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চলে অবর্ণনীয় অত্যাচার। এছাড়া দীর্ঘ 18 মাস ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর চলছে অবর্ণনীয় অত্যাচার, জেল, জুলুম, হামলা, মামলা। এই মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতি নিয়ে ভারত সরকার উদ্বেগ প্রকাশ করলেও কার্যত বাংলাদেশের সরকারের উপর, সেটা ইউনূস সরকার বলি বা বর্তমান বিএনপি সরকার বলি, তেমন কোনো প্রেশার ক্রিয়েট করতে পারেনি বলে মনে করা হয়। সেটার কোনো প্রভাব কি পশ্চিমবঙ্গের নির্বাচনে পড়বে? এতে কি বিজেপির সুবিধা হবে বলে মনে করছেন? না না, আমি সেটা ঠিক মনে করছি না। ভারত প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেছে, করতে পারেনি। তার একটা বড় কারণ হচ্ছে এই মানবাধিকারের পুরো ব্যাপারটা, এটা তো পশ্চিমী দুনিয়া কুক্ষিগত করে রেখেছে। সাহেবরা এখনো ঠিক করে কোনটা হিউম্যান রাইটস ভায়োলেশন আর কোনটা হিউম্যান রাইটস ভায়োলেশন না। এটা বাস্তব। এটা এখনো সারা পৃথিবীর বড় বড় হিউম্যান রাইটস অর্গানাইজেশন দিয়ে কন্ট্রোল নেই।
আপনি এদের হেডকোয়ার্টার গুলি কোথায় সেগুলি দেখুন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ ইত্যাদি ইত্যাদি। তো এরা তো অসম্ভব রকমের ওয়েস্টার্ন স্টেট পলিসির সাথে এদের কানেকশন, এবং এটা আজকে অনস্বীকার্য ভাবে সবাই জানে যে এই মানবাধিকারকে অনেক ক্ষেত্রেই মার্কিন যুক্তরাষ্ট্র একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করে। যার সরকার ফেলতে চায় তার বিরুদ্ধে মানবাধিকারের অভিযোগ এনে তো ডিক্টেটর অমুক তমুক এই সেই। হ্যাঁ, তো যাই হোক, এখানে যেটা বলার যে ভারত প্রেসার সৃষ্টি করে, মানে কি, ভারত একটা জিনিস হয়েছে কিন্তু গত 18 মাসে ইউনূস সাহেবের যে একটা পৃথিবীতে একটা নোবেল লরিয়েট, একটা বিরাট দরিদ্র মানুষের বন্ধু, হ্যাঁ, মাইক্রো ক্রেডিট, ফাইট এগেইনস্ট পভার্টি, এই ইমেজ কিন্তু সর্বনাশ হয়ে গেছে। এবং আপনি দেখবেন ইউনূস সাহেব এবং তার ওই প্রেস সেক্রেটারি যে শফি, যাকে আপনারা ডাস্টবিন শফি না কি একটা বলেন টলেন, হ্যাঁ, তো ওই লোক দেখবেন 2 বেলা কাদের খিস্তি করেছে ইন্ডিয়ান মিডিয়া, মানে আমরা, যে আমরা ইউনূস সাহেবের এই একেবারে উজ্জ্বল ভাবমূর্তি, সারা পৃথিবীতে উনি একটা নোবেল লরিয়েট, এই ভাবমূর্তি সর্বনাশ কে করেছে? ইন্ডিয়ান মিডিয়া ওনার বিরুদ্ধে। এবং উনি এটা বারবারই বলেছে যে ভারত সরকার প্রচুর টাকা পয়সা খরচ করে এইসব করেছে, মানে আমাদের ইমেজ টিমেজ। এবং খানিকটা প্রেসার যে হয়েছে এটা তো বোঝাই যাচ্ছে, ইলেকশন দিতে বাধ্য হচ্ছে। নাহলে ইউনূস সাহেব তো একটা সময় মনে হচ্ছিল যে প্রাণ থাকতে উনি নির্বাচন দেবেন না, উনি হচ্ছেন এসটিডি বোঝেন, সার্ভিস টিল ডেথ। তুমি চাও বা না চাও আমি তোমাকে সেবা দেবই, মানে এমন সেবা দেশ বিক্রি করে দেবো, হ্যাঁ, দেশ বিক্রি টিক্রি করে দেবো। আমার তো প্যারিস ট্যারিস নিউ ইয়র্ক সব আছে টাছে ওখানে। হ্যাঁ, মানে ইউনূসের মতো এরকম জাত দালাল যে বাঙালি মানে সমাজে জন্মগ্রহণ, এই মির্জাফরের পরে বোধহয় এই ইউনূস, এরকম লোক আর বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, অশোক খন্দকার, মুস্তাক টুস্তাকরা তো আছে, তারাও আছে, তবে এ আরো ডেঞ্জারাস। তো এনিওয়ে, এখানে একটা জিনিসই আমি বলি, সেটা হচ্ছে যে চাপ সৃষ্টি ভারত করেনি, কিন্তু ভারতের মিডিয়াতে সব থেকে বেশি, কেন বাংলাদেশের মিডিয়া তো ওরা হজম করে ফেলেছিল। ওখানে তো কারো লেখার কোনো ক্ষমতা ছিল না, লিখলেই সাংবাদিককে জেলে ঢুকিয়ে দিচ্ছে। আমি দোষও দিচ্ছি না, ভয়ের ব্যাপার আছে, কত সাংবাদিককে জেলে, এবং জেল কি, মার্ডার কেস, সবই মার্ডার কেস, মানে অদ্ভুত সব। মানে মহিলা মন্ত্রী, আমার বোন তারা নালিম, ছোট বোন আমার, মার্ডার কেস, কিরকম মার্ডার, আমি তো ওকে বলি হাসতে হাসতে, বলি যে বই তুমি যে এত খারাপ আমি তো বুঝতে পারিনি। মানে কিভাবে মার্ডার করছে জানেন? ও মন্ত্রী থাকা অবস্থায় যে ফ্ল্যাগ থাকে না গাড়ির সামনে, ওইটা যেটা ফ্ল্যাগটা যেখানে গাড়ির মধ্যে, ওইটা একটু চোখা থাকে সামনে, ওই চোখা ওইটা দিয়ে সে, এবং সে একলা মার্ডার করেনি, শেখ হাসিনা এবং তারা নালিম একসাথে স্কুটার চালায় দিয়ে মার্ডার করছে। মানে আজে বাজে গপ্পটা মিথ্যা কথা, মানে ঠিক করে বলতে পারে না, মানে এরকম আর। কিন্তু যাই হোক, এইসব আজে বাজে কথা। এনিওয়ে, পয়েন্ট ইজ যে এই ব্যাপারে হিউম্যান রাইটস ভায়োলেশনের প্রেশারটা এবং এই ওয়েস্টের যে দ্বিচারিতা, এটা কিন্তু আমরাই তুলে ধরেছি খুব শক্তভাবে, এবং এর খানিকটা প্রেশারের ফলে কিন্তু এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে আজকে যেটা হচ্ছে যে এখনো আওয়ামী লীগের ওপরে হামলা মামলা। আর এখানে আরেকটা ব্যাপার, ইন্ডিয়াতে স্বাভাবিক কারণেই ওখানে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে হইচই হয়। আমি বলবো ওখানে তো হিন্দু বলে না, ওখানে হিন্দুদের উপরে যেমন অত্যাচার হচ্ছে, বুদ্ধিস্টদের উপর অত্যাচার হচ্ছে, পার্বত্য চট্টগ্রামে সব থেকে বেশি অত্যাচার সেদিনও দেখুন এই যে সুফিদের উপর হচ্ছে। যেই সুফিরা এই বাংলার প্রান্তে, হ্যাঁ, এই আনডিভাইডেড বেঙ্গলে ইসলামের প্রচারের সব থেকে বড় ভূমিকা কাদের ছিল? এই সুফিদের। সিনক্রেটিক কালচার, ইভেন এই সুফিরা রাজা রামমোহন রায় পর্যন্ত এতে তারা প্রভাবিত হয়েছিলেন। উনি হিন্দু সমাজের মধ্যে যে রিফর্মস এর কথা ভেবেছিলেন, এই সুফি মুতাজিলাইট এদের সাথে ইন্টারাকশনের ফলে। এই সুফিদের একটা বিরাট ভূমিকা আছে, এটা আপনি ডেভিড ইটনের বই পড়লে, ইসলাম ইন দ্য বেঙ্গল ফ্রন্টিয়ার, দে ওয়ার রেসপন্সিবল ফর দ্য স্প্রেড অফ ইসলাম, হ্যাঁ, সিনক্রিয়েটিক হিউম্যানিস্টিক ফেস অফ ইসলাম। এদেরকে কিভাবে আক্রমণ করছে আপনি দেখুন, এদের বিরুদ্ধে ব্লাসফেমির অভিযোগ আনা হচ্ছে, এরা নাকি গাঁজা খায়, ভাং খায়, এইসব। গাঁজা ভাং তোমরা খাও না? তোমার এই যে ওসমান আদি, যাকে এত বড় নায়ক তোমরা বানাচ্ছ, সে কত মদ খেত আর কত মহিলার সাথে তার কি ব্যাপার ছিল, এগুলি তো এখন আস্তে আস্তে সব বেরোচ্ছে। হ্যাঁ, সে বিরাট বিপ্লবী লোক। যাই হোক, বানালেই হয়ে গেল আর কি। কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে কবর দিচ্ছে, মানে এরা লাজ লজ্জা থাকলে। যাই হোক, তো এখানে আমি যেটা বলার চেষ্টা করছি যে এখানে শুধুমাত্র হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, স্বাভাবিক কারণেই ভারত হিন্দু প্রধান দেশ, এখানে একটা হইচই হয়, কিন্তু এখানে খুব বেশি অত্যাচার হয়েছে সেসব মুসলিমদের ওপর
যারা এদের এই ধর্মান্ধ মানে রাজনীতি সাবস্ক্রাইব করে না, এবং সুফিদের উপর স্পেসিফিক্যালি এদের এই যে মাজারগুলিকে ভেঙে দেওয়া হচ্ছে, 80টার উপরে মাজার এদের ভেঙে দিয়েছে এই সুফিদের মাজার। তো এই সুফিরা তো একটা বিরাট ব্যাপার, মানে এদের একটা প্রেস্টিজ, অন্যরকমের প্রেস্টিজ আছে বাংলার ধর্মজীবনে। তারপরে দেখুন রাজনৈতিক ভাবে মানে আক্রমণ হচ্ছে, সেখানে তো হিন্দু মুসলমান সবাইকেই। তো এরা মানে হচ্ছে যে এদের এটা জামাতের কন্ট্রোলে পুরো ব্যাপারটা। ইউনূস সাহেব পুরোপুরি জামাতের এজেন্ডা ফুলফিল করছিলেন। আর আমেরিকানরা তো সবখানেই দেখা যায় যে এই আলট্রা ইসলামিক ফোর্সকে ওরা ইউজ করে, প্রথমে ইউজ করে, তারপর সামলাতে না পারলে তখন মারামারি হয়। বিন লাদেনকে ওরা একসময় রাশিয়ানদের বিরুদ্ধে ইউজ করেছে, এগুলি হিস্ট্রি সব। এখানে যেটা বাংলাদেশে আজকে হচ্ছে, বাংলাদেশ একটা প্রতিহিংসার রাষ্ট্রে পরিণত হয়েছে। ইটস এ ভেন্ডেটা রিপাবলিক, ইটস নট এ ডেমোক্রেটিক রিপাবলিক এনিমোর। আপনি একটা কথা বলুন তো আমার, মায়ানমার নিয়ে আমরা খুব সমালোচনা করছি যে মায়ানমারে সেনাবাহিনী এরা ইলেকশন করিয়েছে, জালি 2 নম্বরই ইলেকশন। ওখানে মেজর পলিটিক্যাল পার্টি নোবেল লরিয়েট অং সান সুচি, ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি, তো সেই পার্টিকে তো কন্টেস্টই করতে দেয়নি। একমাত্র ইউএসডিপি যেটা মিলিটারিদেরই পার্টি, ওখানে অর্ধেক লোক যারা ফরমার জেনারেল তারা সব কর্মকর্তা, তো ওরা ইলেকশন করেছে, ওরা জয়যুক্ত হয়েছে, আমি জিতে গেলাম, মানে খালি মাঠে গোল দিয়ে আমি জিতে গেলাম এই টাইপের ব্যাপার। তো মায়ানমারে যেটা হচ্ছে মিলিটারি গভর্নমেন্ট যেটা করেছে, বাংলাদেশেও ইউনূস সাহেব ওই জিনিসটাই করেছেন, আওয়ামী লীগকে ইলেকশনের বাইরে রেখে। মোট কথা, আওয়ামী লীগ ইলেকশনে না থাকলে বাংলাদেশে গণ ইলেকশন হয়েছে, ডেমোক্রেসি ফিরে আসেনি। There has been an election, but that does not mean democracy has come back. Far from it. এবং এখন যে ইন্ডিকেশন গুলি, এটা আমি বলছি না, যারা এতদিন খুব শেখ হাসিনার সমালোচনা করেছে, ওরাও তো বাংলাদেশের বিচার প্রক্রিয়ায় ডেভিড বার্গম্যানরা কতটা সোচ্চার হয়েছে আপনি নিজেই দেখুন, আমাদের থেকে অনেক বেশি হইচই করছে এরা। তো ডেভিড বার্গম্যান তো একসময় শেখ হাসিনার সব থেকে বড় সমালোচকদের অন্যতম ছিলেন, তো সেও তো এখন এদের সমালোচনা করছে। কেন করছে? এরা রেস্টোরেশন অফ ডেমোক্রেসির দিকেই যাচ্ছে না, এরা আবার একটা ওই টাইপের একটা ব্যাপার তৈরি করছে যে এরা আওয়ামী লীগকে সিনে আসতে দেবে না। এবং সেটা যদি হয় তাহলে আর যাই হোক বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসার কোন রকম সম্ভাবনা আমি দেখছি না। তার জন্য কে কি প্রেসার সৃষ্টি করবে সেটা ডিপেন্ড করে। জি, ধন্যবাদ দাদা। আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, যে অতীতে যতবার বিএনপি ক্ষমতায় এসেছে ততবারই আমরা দেখেছি বাংলাদেশে মৌলবাদী এবং জঙ্গিদের উত্থান ঘটেছে। আমরা স্পেশালি 2001 থেকে 2006 সারা বাংলাদেশের 500 জায়গায় বোমাবাজি দেখেছি, বাংলা ভাইদের উত্থান দেখেছি। আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা ভারতের বিভিন্ন নিষিদ্ধ সংগঠন, আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা, তার নেতাদের বিচরণ দেখেছি। আমরা সেখানে 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের CUFL ঘাটে 10 ট্রাক ভর্তি আধুনিক অস্ত্র গোলাবারুদ আটক করা হয়েছে। তৎকালীন বিএনপি সরকার ও গোয়েন্দা সংস্থার কতিপয় ঊর্ধ্বতন কর্মকর্তা এতে সহায়তা করেছিলেন বলে আমরা জেনেছি। এবং এই যে বিগত অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকারের সময় এই 10 ট্রাক মামলায় বাবর সহ 6 জনকে খালাস দেওয়া হয়। সাবেক যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর, তাকে সহ 6 জনকে খালাস দেওয়া হয় এবং উলফার নেতা পরেশ বড়ুয়া সহ 5 জনের সাজা করানো হয়। মনে করা হয় ভারত এই ব্যাপারে তারেক রহমানের সাথে কথা বলবে কিনা আমি জানি না, যেন এই ধরনের ঘটনা আর না ঘটে। এই ব্যাপারে কি ভারতের পক্ষ থেকে কোনো চাপ? ভারত একটা জিনিস ইতিমধ্যেই বাংলাদেশকে পরিষ্কারই বলেছে যে তোমার ভূখণ্ড আমার বিরুদ্ধে কোনো কার্যকলাপে, যেটা পাল্টা হিসেবে অনেকটা দেখবেন যে এখন বিএনপির কিছু লোকজন হইচই করছে যে আমরাও বলেছি শেখ হাসিনা যাতে ভারতের মাটি ব্যবহার করে এখানে গোলযোগ না সৃষ্টি করে। দে আর ট্রাইং টু গিভ এ কাউন্টার। কারণ এটা ভারত পরিষ্কারই বলেছে তোমার মাটি ব্যবহার করে আমার বিরুদ্ধে যদি কোনো হোস্টাইল অ্যাকশন হয় তাহলে তাহলে এর কনসিকুয়েন্স ভালো হবে না। এবং এখানে আমি আপনাকে পরিষ্কারই বলতে পারি যে এই ধরনের ঘটনা যদি হয় তাহলে ভারতের পশ্চিম সীমান্তে যা হয়েছে এটা এখানেও হবে, অর্থাৎ আপনার মাটি ব্যবহার করে আমার বিরুদ্ধে অ্যাকশন হবে এবং আমি চুপ করে বসে থাকবো সেটা তো হবে না। আমার হাতেও অনেক কার্ড আছে, ইন্ডিয়ার হাতেও তো কার্ড আছে, এমন তো না যে কার্ড নেই। আর 2 নম্বর হচ্ছে যে এই খোঁচাখুচিটা করলে কারোরই লাভ হবে না, কিন্তু একটা জিনিস আমরা আমাদের লোকজন, আমাদের গোয়েন্দা বিভাগের সিনিয়র কর্মকর্তারা খুবই বিচলিত যে লোকজন
ওই সময় এই 10 ট্রাক অস্ত্র আনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় যারা ছিল এবং যাদের পরে শেখ হাসিনার আমলে জেলে সাজাও হয়েছে, মেজর জেনারেল রেজাকুল হায়দার চৌধুরীর মতো লোকজন, তারা কিন্তু ছাড়া পেয়ে গেছে। এই ইউনূসের আমলে তারা ছাড়া পেয়েছে এবং ছাড়া পেয়ে এই রেজাকুল হায়দার চৌধুরী কিন্তু চীন ঘুরে এসছে। গোয়ানজাওতে গিয়ে উনি 12 দিন ছিলেন। আমাদের কাছে স্পেসিফিক ডেট আছে, ওনার পাসপোর্ট নাম্বারটা, এভরিথিং। তো এই জিনিসগুলি কিন্তু ঘটছে এবং এগুলি কিন্তু ভারত মোটেই ভালো চোখে দেখছে না, যে এই সরকার ফিরে আসার ফলে পরে ঠিক আগের বার বিএনপি আসার পরে যেটা আমরা লক্ষ্য করেছি, এবারও কিছু কিছু এই ধরনের প্রোনাউন্সড অ্যান্টি ইন্ডিয়ান এলিমেন্ট, এদের অ্যাক্টিভিটি খুব বেড়ে যাচ্ছে, এদের চলাফেরা বেড়ে যাচ্ছে। আর পাকিস্তান থেকে বেশ কিছু লোকজন যারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সাথে জড়িত, আইএসআই এর সাথে জড়িত, পাকিস্তান মিলিটারির সাথে জড়িত, ইউনূসের আমলে এদের আসা যাওয়া খুবই বেড়েছিল, কিন্তু এখনো এদের আসা যাওয়া কিন্তু অব্যাহত রয়েছে। এরা বাংলাদেশে আসছে এবং এরা বাংলাদেশের সিনিয়র লোকজনের সাথে মিটিং টিটিংও করছে, আর্মিরও সিনিয়র জেনারেল টেনারদের সাথে মিটিং টিটিং করছে। এমন এটা মনে করলে তো ভুল হবে যে আমরা খবর পাই না, খবর তো পাওয়া যায়, সবই পাওয়া যায়। কিন্তু এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে কি জানেন তো, এসব সম্পর্ক রেসিপ্রসিটির ভিত্তিতে চলে। তুমি আমার ইন্টারেস্ট দেখবে, আমি তোমার ইন্টারেস্ট দেখবো। সেই জায়গাতে যদি আমরা এটা মনে হয় যে আপনার ভূখণ্ড ব্যবহার করে এখানে গোলমাল কিছু পাকাবার চেষ্টা করছে, তাহলে পাকিস্তানে যেসব হয় সেসব জিনিস বাংলাদেশে হতে পারে। সেটা হওয়া তো অস্বাভাবিক কিছু না, সেসব জিনিস তো হতেই পারে। জি, ধন্যবাদ দাদা। একটা কথা যেটা মিডিয়াতে বারবার এসছে, সেটা হচ্ছে যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডনে বসে বলেছিলেন বাংলাদেশে আসা ওনার একার উপর নির্ভর করে না, এখানে অন্য কোনো শক্তি কাজ করেছে এবং শোনা যায় তাদের গ্রিন সিগন্যালেই উনি বাংলাদেশে এসছেন এবং পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে উনি ক্ষমতায় বসেছেন। এবং পরবর্তীতে আমরা দেখেছি খালেদা জিয়া মৃত্যুবরণ করার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক বার্তা পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সাহেব নিজে এসে ওনার হাতে পৌঁছে দেন। এতে ধারণা করা হয় যে ভারতের প্রচ্ছন্ন সমর্থনই বিএনপি ক্ষমতায় এসেছে, যেটা একটু আগে আপনি বললেন যে লেসার ইভিল, বা যেটা হচ্ছে যে অন্তত জামাতের তুলনায় বিএনপি ভারতের জন্য বেটার। তো বর্তমানে ভারতের রাষ্ট্রদূতের সাথে বর্তমান সরকারের মন্ত্রী এবং আমলাদের বেশ সখ্যতা লক্ষ্য করা যাচ্ছে কূটনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে। তো ভারতের সাথে বাংলাদেশের বর্তমানে সম্পর্ক নিয়ে আপনার মতামত? না, এখানে আমি একটা কথা পরিষ্কার, সেটা হচ্ছে যে মন্দের ভালো বিএনপির সাথে আমরা যোগাযোগ, এগুলি ঠিক আছে, কেন গভর্নমেন্ট অফ দ্য ডে এর সাথে আপনাকে যোগাযোগ রাখতেই হবে। হ্যাঁ, আর ওই তারেক রহমান কি বলেছিল, উনি কেন আসতে পারছিলেন, ওটা আমার মনে হয় আমেরিকাকে মিন করেছিলেন, কারণ আমেরিকার ওর সম্বন্ধে খুব রিজার্ভেশন ছিল, এটা ইন্ডিয়ার নাম যতটুকু আমি জানি। হ্যাঁ, আমেরিকার রিজার্ভেশন ছিল, কেন আমেরিকানদের তো রিপোর্টে ওর সম্বন্ধে যা তা লেখা ছিল, মরিয়ার্টি যখন রাষ্ট্রদূত, সেটা আমেরিকার ক্লিয়ারেন্স নিয়েই উনি ফিরেছেন। আমেরিকা ওনার সাথে ইউনূসের একটা বোঝাপড়া, ওই ধরনের একটা কথা বলা হয়। আর ভারতের সাহায্য নিয়ে ইলেকশন, দেখুন একটা ইলেকশনে আওয়ামী লীগ যদি মাঠে না থাকে, অবভিয়াসলি নেক্সট পার্টি হচ্ছে বিএনপি। হ্যাঁ, এবং এখানে তো আমার মনে হয় যে আওয়ামী লীগেরও অনেক লোকজন জামাতকে না এনে হয়তো বিএনপি কে ভোট দিয়েছে, যে আচ্ছা হয়তো এরা আসলে আমাদের কিছু সুরাহা হবে, মামলা মোকদ্দমা ইত্যাদি এই ধরনের। তো এখানে একটা ব্যাপার হচ্ছে যে আগামী দিনে কি হয়েছে তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আগামী দিনে কি হবে। এখন এই রাষ্ট্রদূতদের সাথে মেলামেশা, অমুক তমুক, এগুলি যেমন ঠিক, এগুলি হচ্ছে প্রচেষ্টা দুতরফেই আছে সম্পর্ক ঠিক করার জন্য, কিন্তু সেটা নির্ভর করবে কার্যকরী পদক্ষেপের উপর। আপনি মুখে একরকম কথা বলছেন, আমাকে বাড়িতে থেকে দাওয়াত খাওয়াচ্ছেন, আর তার পর মুহূর্তেই গন্ডগোল পাকানোর জন্য ষড়যন্ত্র করছেন, তাহলে তো হবে না। তো এখানে একটা পরিষ্কার ব্যাপার যে অ্যান্টি ইন্ডিয়ান যেসব এলিমেন্ট যারা এখনো যথেষ্ট সক্রিয়, ওই এনি নিউজের রিপোর্টে তাদের অনেকটাই উল্লেখ করা হয়েছে, আরো উল্লেখ করা হবে, আমি জানি কাদের কথা। এরা যদি খুব অ্যাক্টিভ থাকে বাংলাদেশে, নিশ্চয়ই ভারত সরকার এটা খুব ভালোভাবে নেবে না। হ্যাঁ, রেজাকুল হায়দার চৌধুরীর মতো লোক, ইফ দে হ্যাভ এ ফ্রি রান, এবং তারা নানা রকম প্ল্যানিং করবে, চক্রান্ত করবে, ভারত বিরোধী নানা রকম গোষ্ঠীকে এখানে মদত দেবে। আর পাকিস্তানিরা, আপনি লক্ষ্য করবেন, আসিম মুনির একটা কথা অলরেডি বলেছে, নেক্সট টাইম উই হিট ইন্ডিয়া, উইল হিট ইন্ডিয়া ইন দ্য ইস্ট। তো ইস্টে উনি কি করে হিট করবেন? ইস্টে হিট মানেই উনি বাংলাদেশে ঘাঁটি গেড়ে এখান থেকে কোনো পাকিস্তানি জঙ্গি আক্রমণ ভারতের মাটিতে পূর্বাঞ্চলে সংগঠিত করার এই ধরনের অভিসন্ধি ওদের থাকতে পারে।
বাংলাদেশের উচিত হবে এই জিনিসগুলি যাতে কোনোভাবেই না হয়, যাতে আবার 2001 থেকে 6-এর পুনরাবৃত্তি না হয়। না, কারণ সেটা যদি হয় তাহলে ভারতের রিয়াকশন ও এক্সপেক্টেড লাইনসে হবে, সেটা তো মানে যেরকম হচ্ছে অন্য জায়গাতে সেরকমই হবে। অফ কোর্স ইউ আন্ডারস্ট্যান্ড ইট। দাদা, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আইনে রূপান্তরিতের পর সম্প্রতি আপনি একটু আগে বললেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ভারত ভ্রমণ করেছেন। ওনারা এটাকে একটা শেড দিতে চাচ্ছেন যে ইটস এন স্টপ ওভার, বাট অ্যাকচুয়ালি ওনারা কিন্তু শতপ্রণোদিত হয়ে হুমায়ুন কবির সাহেবকে নিয়ে উনি ভারতে গিয়েছেন, যেটা অনেকে মনে করছে যে বাংলাদেশ আওয়ামী লীগের ওপর কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা যেটা আইন করেছে সেটাকে একটু তরলীকরণ করার জন্য ভারত সরকার কি আওয়ামী লীগের সাথে ভারত সরকার কি খলিল সাহেবের সাথে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা নিয়ে কোনো কথা বলেছে বলে আপনি মনে করেন? এটা পরিষ্কারই ওনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা রেখে বাংলাদেশে গণতন্ত্র হতে পারে না। ভারত এটা মনে করে যে আওয়ামী লীগ মানে বাংলাদেশের মাঠে না থাকলে, রাজনীতির মাঠে না থাকলে, কেন আওয়ামী লীগ তো কোনো ওই 1 হুজুর 2 হুজুর খেলাফত হেফাজত ওইসব দল না, ইটস এ মেজর পার্টি। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো ডেমোক্রেটিক রেস্টোরেশন সম্ভব না, এটা ভারত বুঝিয়ে দিয়েছে। এবং এটা তো দেখুন, ভারত তো এইসব ফরেন মিনিস্ট্রির যে বিবৃতি, এগুলি তো খুব বড় বিবৃতি হয় না, তার মধ্যে যেটা বোঝার, যারা বোঝার তারা ঠিকই বুঝবে। হ্যাঁ, তো এই যে মানে উষ্ণ প্রকাশ করা হচ্ছে এই ডেমোক্রেটিক প্রসেস নিয়ে, দ্যাট মিনস হোয়াট, যে তোমরা ইনক্লুসিভ ডেমোক্রেসির দিকে দেশকে দিচ্ছ না, আওয়ামী লীগকে মাঠে নামতে দিচ্ছ না, এটা ন্যাচুরালি ভারত ভালো চোখে দেখবে না। কি করে দেখতে হবে? কিছুতেই দেখতে হবে। জি দাদা, আজকের শেষ প্রশ্ন আপনার প্রতি আমাদের, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে পুনরায় শক্তিশালী হয়ে ফিরে আসার জন্য আওয়ামী লীগ দল হিসেবে কি কি পদক্ষেপ নিতে পারে বলে আপনি মনে করেন? এটা আমাকে জিজ্ঞেস করছেন, আমি তো আওয়ামী লীগের কিছু না। জি, আমি সাংবাদিক হিসাবে একজন, আপনার কাছে প্রচুর তথ্য থাকে। আওয়ামী লীগের সব থেকে বড় যেটা করতে হবে, আওয়ামী লীগের যেটা আমার মতে খুব বড় ভুল হয়েছে গত কয়েক বছরে, বিশেষ করে গত 5-6 বছরে, মানে ক্ষমতার শেষ দিকটাতে, এই যে আওয়ামী লীগের যে ট্র্যাডিশনাল লিডারশিপ যেটা ছিল, এরা সাইডলাইন হয়ে গেছে। মধ্যবিত্ত তো এরা, মূলত পুরনো আওয়ামী লীগ লিডার দেখবেন ব্যারিস্টার, লয়ার, মাস্টার মশাই, হ্যাঁ, যাদেরকে মানুষ সম্মান করে মুরব্বী হিসেবে মানে, কিন্তু তারা টাকা পয়সা ওই টাইপের কেউ না। এরা মানে এরা আস্তে আস্তে পার্টিতে এদের জমি হারিয়েছে, এবং কিছু নব্য ব্যবসায়ী, নভিউ রিসে যাদেরকে বলা হয়, এরা সামনে চলে এসছে টাকা পয়সা দিয়ে, নমিনেশন পেয়ে। এরা আজকে এদের ভূমিকা কি দেখুন। এরা এই ধরনের লোক তো মাঠে গিয়ে আওয়ামী লীগের জন্য জান প্রাণ লাগিয়ে লড়াই করবে মনে করার কোনো কারণ নেই। তো আওয়ামী লীগের যেটা দরকার, যেটা প্রয়োজন, আওয়ামী লীগের একটা ইন্টারনাল ক্লেন্সিং দরকার। আওয়ামী লীগের আবার নেতৃত্ব, এই ধরনের ত্যাগী দীর্ঘকালের আওয়ামী লীগ করা কমিটেড লোকজন, তাদের হাতে আবার নেতৃত্ব ফিরিয়ে দিতে হবে। আর এই 2 নম্বরই 24 নম্বরই, আমি তো 2 নম্বরই বলি না, আমার বাপ কুমিল্লার লোক বলতেন 24 নম্বরই। এই যে 24 নম্বরই এই ব্যবসা বাণিজ্য করে একে এত কোটি টাকা দিয়ে নমিনেশন কিনছে, এই জিনিসটাই বন্ধ করতে হবে। দিস হোল থিং ইজ দ্য প্রবলেম ফর আওয়ামী লীগ। আওয়ামী লীগ যে পার্টি, একটা জনসম্পৃক্ত দল যার সাথে মানুষের যোগাযোগ, তো সেখানে নেতৃত্ব সেই জিনিসটা বহন করতে হবে, যে যাদের মানুষের সাথে যোগাযোগ আছে। আজকে এইসব লোক, এইসব নেতারা দেশে খুব খারাপ অবস্থায় আছে। এদের অনেকের সাথে আমার যোগাযোগ আছে টেলিফোনে, আরে ভাইজান কি হবে, আরে দাদা কি হবে, মানে খুব খারাপ অবস্থায় আছে, লুকিয়ে টুকিয়ে, মানে ভয়ঙ্কর একটা অবস্থা। দেশের অবস্থা তো বুঝতেই পারছেন, একটা যেখানে খুশি মব হয়ে যাচ্ছে, যেখানে খুশি মারধর হচ্ছে, আজে বাজে মামলা দিচ্ছে। এই অবস্থায় যারা টিকে থেকে দেশে রাজনীতি করছে, এদের যাতে সঠিক মূল্যায়ন হয়, এদের দিয়ে নতুন করে দলের কমিটি পুনর্গঠন করে আওয়ামী লীগ, শুনুন, আওয়ামী লীগ এই ধরনের আজকে যে সমস্যায় আওয়ামী লীগ পড়েছে, এই সমস্যায় আওয়ামী লীগ ইতিপূর্বে বহুবার পড়েছে। আওয়ামী লীগ এই সংগ্রাম লড়াইয়ের মধ্যে দিয়েই আওয়ামী লীগ, হ্যাঁ, আওয়ামী লীগ ইজ নট এ ক্যান্টনমেন্ট বর্ন পার্টি, যে ক্যান্টনমেন্টে জন্ম হয়েছে, জেনারেল সাহেবরা আজকে ঠিক করলেন আমরা রাজনীতি করব, দুম করে একটা পার্টি হয়ে গেল। আওয়ামী লীগ তো আর এরকম না। আওয়ামী লীগ একটা, ইট ইজ এ পার্টি হুইচ হ্যাজ ইভলভ, এটা ইভলভ করেছে। তো আওয়ামী লীগের এই ধরনের চ্যালেঞ্জ আগেও ফেস করেছে, আজকেও আওয়ামী লীগ ফেস করছে। আওয়ামী লীগকে যেটা করতে হবে,
আওয়ামী লীগ হ্যাজ টু গো ফর এ থরো রিঅর্গানাইজেশন। সর্বস্তরে আওয়ামী লীগকে রিঅর্গানাইজ করতে হবে, সেই সব নেতাদের সামনে রেখে যারা আওয়ামী লীগ জানপ্রাণ, যারা পলিটিক্যালি কমিটেড এবং যারা ওই 2 নম্বরই টাকার মালিক না, এক কথায় যারা টাকার মালিক তারা রাজনীতি করতে আসে না, তারা রাজনীতিটাকে টাকা পয়সার জন্য ব্যবহার করে, এবং এখান থেকে আওয়ামী লীগকে দূরে টানতে হবে। এই সমস্যাটা আমরা মানে দেখেছি, এটা 2 বঙ্গেই হয়েছে। এখানেও ধরুন সিপিএম এতদিন ক্ষমতায় ছিল, দীর্ঘ 30 বছর, তারপরে সিপিএম বেশি দিন ক্ষমতা থাকলে হয়তো এই সমস্যাগুলি হয়। তার জন্য খুব সচেতন ভাবে দলের ভেতরে একটা শুদ্ধিকরণ অভিযান করা দরকার। আজকে মনে হয় আওয়ামী লীগ এর বিপদের দিনে এই শুদ্ধিকরণ অভিযান সব থেকে বেশি প্রয়োজন।